কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখানে বসে আমার এই ভিডিও চ্যানেলটি দেখছো, নবম এবং দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেল আমার স্কুলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকের রসায়ন পাঠে। বন্ধুরা, আজকে তোমাদের রসায়ন পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা নিয়ে আমরা আলোকপাত করব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে এবং প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ অংশগুলো তোমরা কাগজে কলমে টুকে নিবে। তো চলো আমরা আমাদের মূল কাজে চলে যাই। প্রথমে যদি আমরা জানতে চাই যে পদার্থ কি, এই মহাবিশ্বের যা কিছু দেখা যায়, যা কিছু অনুভব করা যায়, সকল জিনিসই দুটি ভাগে বিভক্ত। অর্থাৎ প্রকৃতি বিজ্ঞানীরা এই মহাবিশ্বের সকল জিনিসগুলোকে দুটি ভাবে দেখেছেন। এক, পদার্থ বা ম্যাটার। দুই, বিকীর্ণ শক্তি বা রেডিয়েন্ট এনার্জি। আমাদের চারপাশে চেয়ার, টেবিল, বই, পুস্তক, গাছপালা ইত্যাদি যা কিছু আমরা দেখতে পাই সেগুলোই হলো পদার্থ। অন্যদিকে আলো, তাপ, তারপরে হলো অতি বেগুনি রশ্মি, রঞ্জন রশ্মি, এক্স-রে, এগুলো হলো বিকীর্ণ শক্তি বা রেডিয়েন্ট এনার্জি। এই বিকীর্ণ শক্তি বা রেডিয়েন্ট এনার্জিগুলো মহাবিজ্ঞানী আইনস্টাইন তার E=mc² সূত্রের মাধ্যমে পদার্থে পরিণত করার চেষ্টা করেছেন এবং অবশেষে তিনি সফলতাও দেখিয়েছেন। তো যাই হোক, আমরা যদি ধরে নেই যে বিকীর্ণ শক্তিগুলো পদার্থ, তাহলে নিশ্চয়ই প্রশ্ন আসে পদার্থ কি বা পদার্থের সংজ্ঞা কি, তাই না? ইন্দ্রিয় গ্রাহ্য যে কোনো বস্তু যাহার ভর আছে, স্থান দখল করে অবস্থান করে এবং যাহার প্রতিরোধ বা বাধা প্রদান করার ক্ষমতা আছে, অর্থাৎ যাহার ভর এবং ভরজনিত জড়তা আছে, তাকেই মূলত পদার্থ বলা হয়। এই পদার্থগুলো বাহ্যিক অবস্থা কিংবা ভৌত অবস্থা কিংবা বাহ্যিক আকার ও আয়তন অনুসারে তিনটি ভাগে বিভক্ত করা যায়। নাম্বার 1, কঠিন পদার্থ বা সলিড ম্যাটার। নাম্বার 2, তরল পদার্থ বা লিকুইড ম্যাটার। নাম্বার 3, বায়বীয় পদার্থ বা গ্যাসেস ম্যাটার। চলো আমরা কঠিন পদার্থের কি বৈশিষ্ট্য থাকে সেগুলো দেখে নেই। তরল পদার্থ এবং পর্যায়ক্রমে বায়বীয় পদার্থের বৈশিষ্ট্যগুলো কি সেগুলো আমরা দেখে নিই। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা তোমাদের ইতিপূর্বে ছোট ক্লাসে পড়ে এসেছ। কঠিন পদার্থ হলো ওই সকল পদার্থ যাহার নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আকার আছে এবং নির্দিষ্ট আয়তন আছে, তাকে বলা হয় কঠিন পদার্থ। অন্যদিকে যে সকল পদার্থের নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই, তাদেরকে বলা হয় তরল পদার্থ। তরল পদার্থের
নির্দিষ্ট কোনো আকার নেই, তাদেরকে যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকারই ধারণ করে থাকে। আসা যাক বায়বীয় পদার্থ। যেই সকল পদার্থের নির্দিষ্ট ভর আছে কিন্তু আকার কিংবা আয়তন কিছুই নেই, ওই সকল পদার্থকে বলা হবে বায়বীয় পদার্থ। অর্থাৎ বায়বীয় পদার্থের শুধুমাত্র নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আকার কিংবা আয়তন নেই। তাদেরকে যত বড় আয়তনের পাত্রে রাখা হোক না কেন, সমগ্র পাত্রের স্থান দখল করে তারা অবস্থান করে, কিংবা যত ছোট পাত্রেই রাখা হোক না কেন ওই ছোট পাত্রের আয়তনেই সে সীমাবদ্ধ থাকে। আমরা যদি একটু চিত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখব কঠিন পদার্থের যেই ছোট ছোট কণাগুলো, সেই কণাগুলো একে অপরের সাথে একেবারে লেগে আছে। অর্থাৎ কঠিন পদার্থের কণাগুলোর মধ্যকার যে ফাঁকা স্থান, যাকে বলা হয় আন্ত আণবিক দূরত্ব বা আন্তঃকণার দূরত্ব, এই আন্তঃকণার দূরত্ব খুবই কম। অর্থাৎ এক একটি কণা একে অপরের সাথে লেগে থাকে দৃঢ়ভাবে, যার দরুন সাধারণ তাপে ও চাপে এই কঠিন পদার্থের আকার এবং আকৃতির কোনো পরিবর্তন ঘটে না। অপরদিকে দেখো তরল পদার্থের দিকে যদি লক্ষ্য করি, এখানকার কণাগুলো একে অপর থেকে কিছুটা দূরে অবস্থান করছে। অর্থাৎ এই পদার্থের কণার মধ্যকার যেই দূরত্ব, অর্থাৎ কণার যেই আন্তঃআণবিক দূরত্ব, এই দূরত্ব কঠিন পদার্থের তুলনায় একটু বেশি। অর্থাৎ এই পদার্থের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান কঠিন পদার্থের তুলনায় একটু বেশি, যার দরুন সাধারণ তাপমাত্রায় ইহার তরলের সাধারণত কি হয়, নির্ধারিত আকার থাকে না, আকারের পরিবর্তন হয়। অপরদিকে বায়বীয় পদার্থের ক্ষেত্রে কণাগুলো সবচেয়ে বেশি একে অপর থেকে দূরে অবস্থান করে। অর্থাৎ এদের আন্তঃআণবিক দূরত্ব তরল পদার্থের তুলনায় অনেক বেশি, কঠিন পদার্থের তুলনায়ও অনেক বেশি, যার ফলে এই বায়বীয় পদার্থগুলো পাত্রের সমগ্র স্থান দখল করে তারা অবস্থান করে। ঠিক আছে? তো বন্ধুরা, এইভাবে আমরা দেখে নিলাম কঠিন, তরল কিংবা বায়বীয় পদার্থের সাধারণ বৈশিষ্ট্যগুলো। চলো এবার আসা যাক কণার গতিতত্ত্ব নিয়ে। কণার যে গতিতত্ত্ব, দ্য কাইনেটিক থিওরি অফ পার্টিকলস, সেই কাইনেটিক থিওরি অফ পার্টিকলসটা কী, অর্থাৎ কণার গতিতত্ত্বটা কী, সে সম্পর্কে আমরা ধারণা লাভ করি। আজকের পাঠের মূল উপজীব্য বিষয় হলো কণার গতিতত্ত্ব কী, কণার গতিতত্ত্বের সাহায্যে ব্যাপন ও নিঃসরণ কীভাবে ঘটে তা ব্যাখ্যা করা। নিশ্চয়ই তোমরা শিখন পাঠে একটু নজর দিলে দেখতে পাবে আমরা লিখেছি পদার্থের ভৌত অবস্থার ধারণা, যা আমরা ইতিমধ্যে ধারণা লাভ করেছি। এরপরে জানব কণার গতিতত্ত্ব সম্পর্কে, কণার গতিতত্ত্বের সাহায্যে ব্যাপন ও নিঃসরণ সম্পর্কে ব্যাখ্যা দিতে পারব, এবং সর্বশেষে ব্যাপনকে তিনটি মাধ্যমে আমরা দেখিয়ে দিব ব্যাপনের হার কিভাবে পরিবর্তিত হয়। তো বন্ধুরা, যে কথা বলতেছিলাম, কণার গতিতত্ত্ব কী, হোয়াট ইজ দ্য কাইনেটিক থিওরি অফ পার্টিকলস, কণার গতিতত্ত্ব কী? বন্ধুরা, পৃথিবীতে যে সকল বস্তুই থাকুক না কেন, সকল বস্তুই ছোট ছোট কণা দিয়ে গঠিত, এবং এই কণাগুলো একে অপরকে পরস্পর আকর্ষণ করে থাকে। কি বললাম? পৃথিবীর সকল বস্তুই ছোট ছোট অসংখ্য কণা দিয়ে গঠিত, এবং এই কণাগুলো একে অপরকে পরস্পর আকর্ষণ করে থাকে।
যাকে বলা হয় কণার আকর্ষণ শক্তি। এবং এই বিষয়টি বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস সর্বপ্রথম আবিষ্কার করেছেন বলে কণার মধ্যকার এই আকর্ষণ শক্তিকে ভ্যান ডার ওয়ালস ফোর্স বা ভ্যান ডার ওয়ালস বল নামেও অভিহিত করা হয়ে থাকে। তাহলে কি জানা গেল? প্রতিটি বস্তুর কণার মধ্যকার এক প্রকার আকর্ষণ শক্তি আছে, যাকে আন্তঃকণা আকর্ষণ শক্তি বলে। 1 নম্বর 2, কণাগুলো সব সময় গতিশীল, অর্থাৎ কণার মধ্যে গতিশক্তিও বিরাজমান। একটি কণা আরেকটি কণাকে আকর্ষণ করে সত্য, আবার প্রতিটি কণার মধ্যেও নিজের গতিশক্তি আছে। ওই গতিশক্তিকে অনেক সময় কম্পন শক্তিও বলে থাকে। এই গতিশক্তি এবং কণার যেই আকর্ষণ শক্তি বা আকর্ষণ শক্তি, আন্তঃকণা আকর্ষণ শক্তি, এই আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং গতি শক্তির সাহায্যে পদার্থের যেই ভৌত অবস্থা যে তত্ত্বের মাধ্যমে বর্ণনা করা হয়, এই তত্ত্বই হলো কণার গতিতত্ত্ব। কি বললাম? পদার্থের কণার আন্ত আকর্ষণ শক্তি এবং গতি শক্তির মাধ্যমে পদার্থের যে বাহ্যিক অবস্থার ব্যাখ্যা করা হয় যেই তত্ত্বের সাহায্যে, সেই তত্ত্বই হলো কণার গতিতত্ত্ব। এই গতিতত্ত্বের সাহায্যে আমরা ব্যাপন কী এবং নিঃসরণ কী এই বিষয়টি পরিষ্কার ধারণা লাভ করতে পারব। তো চলো আমরা ব্যাপন সম্পর্কে জেনে নেই। ব্যাপন কী? যদি প্রশ্ন করা হয় ব্যাপন কী বা ডিফিউশন কী, তাহলে আমরা বলবো কোনো মাধ্যমে কঠিন, তরল কিংবা বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার নামকেই বলা হয় ব্যাপন বা ডিফিউশন। আরেকবার বলে নেই, কোনো মাধ্যমে কঠিন, তরল কিংবা বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া, ছড়িয়ে পড়ার এই প্রক্রিয়াটাকে বলা হবে ব্যাপন। অর্থাৎ ব্যাপন প্রক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কঠিন, তরল কিংবা বায়বীয় পদার্থ তাদের উচ্চ গণমাত্রার স্থান থেকে নিম্ন গণমাত্রার স্থানের দিকে স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ে। আবারও বলছি, যে প্রক্রিয়ায় কঠিন, তরল কিংবা বায়বীয় পদার্থ স্বতঃস্ফূর্তভাবে এবং সমানভাবে উচ্চ গণমাত্রার স্থান থেকে নিম্ন গণমাত্রার স্থানে ছড়িয়ে পড়ে, সেই প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন, ইংরেজিতে বলা হয় ডিফিউশন। আমরা যদি একটি উদাহরণের মাধ্যমে পরিষ্কার করতে চাই, তাহলে আমরা বলবো একটি সুগন্ধিযুক্ত বোতলের মুখ খুলে যখন একটু সুগন্ধি বের হয়ে যায়, কিছুক্ষণ পর দেখা যাবে তোমার কক্ষে কিংবা যেখানে অবস্থান করো ওই সুগন্ধিটা চতুর্দিকে, চারদিকে ছড়িয়ে পড়ছে। সুগন্ধিটা ছিল শুধুমাত্র ছোট্ট একটা বোতলে। এর ক্যাপটাকে খুলে দেওয়ার পর এই সুগন্ধিটা তার বোতলের উচ্চ গণমাত্রার স্থান থেকে অপেক্ষাকৃত নিম্ন গণমাত্রার স্থানে, অর্থাৎ তোমার কক্ষের চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। এই যে ছড়িয়ে পড়া, এবং এই ছড়িয়ে পড়াটা হবে স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে। আর এই স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়া হয়েছে বলেই এটাকে বলা হবে ব্যাপন। নিঃসরণের বিষয়টা আমরা একটু পরে আসি। এখন
এই ব্যাপন প্রক্রিয়া যখন ঘটে, কোনো কোনো পদার্থের ব্যাপন প্রক্রিয়া খুব বেশি দ্রুত ঘটে বা ব্যাপনের হার খুব বেশি পরিমাণে হয়, আবার কখনো বা দেখা যায় এই ব্যাপন প্রক্রিয়া অপেক্ষাকৃত কম দ্রুত ঘটে। এই বিষয়গুলো কেন ঘটে? এটা নির্ভর করে মূলত কোন মাধ্যমে ছড়িয়ে পড়ছে সেই মাধ্যমের উপর, নির্ভর করে মূলত পারিপার্শ্বিক তাপের উপর। তাপের উপর ব্যাপন দ্রুত ছড়িয়ে পড়া নির্ভর করে থাকে। তাহলে চলো তিনটি মাধ্যমে কিভাবে ব্যাপনের হার পরিবর্তিত হয়, ব্যাপন কতটুকু দ্রুত ছড়িয়ে পড়ে সেগুলো আমরা একটু দেখে নেই। বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ের 21 নং পৃষ্ঠায় তরল মাধ্যমে কঠিন পদার্থের ব্যাপনের চিত্র দেখানো হয়েছে। ওইখানে একটি টেস্ট টিউবের মধ্যে কিছু পরিমাণ পানি নেওয়া হয়েছে এবং সেই পানিতে গোলাপি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট নামক কঠিন বস্তু ডুবিয়ে দেওয়া হলো। ডুবিয়ে দেওয়ার ফলে কিছুক্ষণ পর দেখা যাবে এই গোলাপি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট কঠিন বস্তুটি পানির মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। পর্যায়ক্রমে টেস্ট টিউবের সমগ্র পানি গোলাপি বর্ণ ধারণ করেছে। এক্ষেত্রে কি ঘটল? পটাশিয়াম পারম্যাঙ্গানেটটি ছিল একটি কঠিন বস্তু, আর টেস্ট টিউবের মধ্যে যে বস্তুটি ছিল সেটা হলো তরল বস্তু। তাহলে কঠিন বস্তু তরল বস্তুর মধ্যে ডুবানোর ফলে, অর্থাৎ তরল মাধ্যমে ডুবানোর ফলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ সমগ্র পানিকে গোলাপি বর্ণে পরিণত করেছে। এক্ষেত্রে একটি ব্যাপন প্রক্রিয়া সংগঠিত হয়েছে। এবার এই ব্যাপন প্রক্রিয়া সংগঠিত হতে যতটুকু সময় লেগেছে, তুমি যদি এই টেস্ট টিউবের নিচে তাপ দিতে থাকো তাহলে দেখা যাবে প্রথম অবস্থায় যতটুকু সময় নিয়েছে সমগ্র পানি গোলাপি বর্ণ ধারণ করতে, দ্বিতীয় পর্যায়ে দেখা যাবে তাপ দেওয়ার ফলে অতি কম সময়েই পানি দ্রুত গোলাপি বর্ণ ধারণ করেছে। অর্থাৎ তাপের ফলে ব্যাপনের হার বৃদ্ধি পেয়েছে, বেশি পরিমাণে ব্যাপিত হয়েছে কঠিন বস্তু তরল মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, তারপর আসা যাক তরল মাধ্যমে তরল পদার্থের ব্যাপন কিভাবে পরিবর্তিত হয়। এবার তুমি তরল পানির মধ্যে কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবীভূত না করে তুমি যদি তরল নীল দ্রবণ কয়েক ফোঁটা ছেড়ে দাও, তাহলে দেখা যাবে এই তরল নীল দ্রবণও টেস্ট টিউবের পানির মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে। এক্ষেত্রে একটি ব্যাপন প্রক্রিয়া সংগঠিত হয়েছে, কারণ তরল নীল দ্রবণ ছিল উচ্চ ঘনমাত্রার, টেস্ট টিউবে পানি ছিল কম ঘনমাত্রার। তাহলে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে অপেক্ষাকৃত নিম্ন ঘনমাত্রার স্থানে নীল দ্রবণ বা নীল তরল দ্রবণ দ্রবীভূত হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়েছে, সমানভাবে ছড়িয়ে পড়েছে। এটিও একটি ব্যাপন প্রক্রিয়া এবং এটি তরল মাধ্যমে তরল পদার্থেরই একটি ব্যাপন প্রক্রিয়া। এখন এই ব্যাপন প্রক্রিয়াটা এর আগে যে 1 নং পরীক্ষায় আমরা কঠিন পদার্থের ব্যাপন প্রক্রিয়া সংগঠিত হয়েছিল, তার চেয়ে এই তরল মাধ্যমে তরলের যে ব্যাপন প্রক্রিয়া তার সময় কম লাগবে। অর্থাৎ এই ক্ষেত্রে ব্যাপন প্রক্রিয়াটা
কঠিন পদার্থের তুলনায় দ্রুত ঘটে থাকে। তাহলে বোঝা যাচ্ছে পদার্থের ব্যাপন হার তরল মাধ্যমে তরল পদার্থের ব্যাপন হার বেশি কঠিন পদার্থের তুলনায়। এবার তুমি যদি এই ক্ষেত্রে তুমি তাপ দাও তাহলে দেখা যাবে ব্যাপন হার এর চেয়ে আরও কম সময়ে সংঘটিত হচ্ছে, অর্থাৎ ব্যাপনের হার আরও বেশি হচ্ছে, কম সময়ের মধ্যে ব্যাপনটি সংঘটিত হচ্ছে। কক্ষ তাপমাত্রায় বা গরম অবস্থায় তরল মাধ্যমে গ্যাসীয় পদার্থের ব্যাপন হার সবচেয়ে বেশি, গ্যাসীয় পদার্থের ব্যাপন হার। তাহলে চলো আমরা গ্যাসীয় পদার্থের ব্যাপন হার কীভাবে হয়ে থাকে আমরা একটু দেখে নেই। অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের 22 নং পৃষ্ঠায় 3 নং পরীক্ষাটি যদি করা যায় সেটি দাঁড়ায় এরকম। প্রথমে একটি কাঁচনল নেওয়া হলো, কাঁচনল নিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত তুলাখণ্ড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সিক্ত তুলাখণ্ড, 2 খণ্ড তুলা আমরা 2টি দ্রবণে ডুবিয়ে সিক্ত করলাম। একটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিডে 1 খণ্ড তুলা ডুবিয়ে নিলাম, আরেকটি হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে যেই তরল পদার্থ আছে তার মধ্যে আমরা 1 খণ্ড তুলা ডুবিয়ে নিলাম। ডুবিয়ে নেওয়ার পর এই 2 খণ্ড তুলা আমরা এই কাঁচনলের 2 প্রান্তে লাগিয়ে দিলাম। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সিক্ত তুলাখণ্ড এক প্রান্তে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত তুলাখণ্ড আরেক প্রান্তে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর যে ঘটনাটি ঘটবে, অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড রাসায়নিক বিক্রিয়ার ফলে অ্যামোনিয়াম ক্লোরাইড নামক এক ধরনের সাদা ধোঁয়ার সৃষ্টি করবে। অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সিক্ত তুলাখণ্ড থেকে অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত তুলাখণ্ড থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড পরস্পরের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডের এক ধরনের সাদা ধোঁয়া সৃষ্টি করবে। এখন প্রশ্ন হলো এই ধোঁয়া যে সৃষ্টি করবে কাঁচনলের মধ্যে সেটা কোন জায়গায় করবে? আমরা চিত্র দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে অ্যামোনিয়াম হাইড্রোক্লোরাইডের যে সাদা ধোঁয়া সেই সাদা ধোঁয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত তুলাখণ্ডের ঠিক কাছাকাছি ঘটেছে। অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সিক্ত তুলাখণ্ড থেকে অনেক দূরে এসে এই সাদা ধোঁয়াটি সৃষ্টি করেছে। এখন প্রশ্ন হলো তোমাদের, তাহলে এই সাদা ধোঁয়া তো কাঁচখণ্ডের ঠিক মাঝামাঝিতেও ঘটতে পারত, কিংবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সিক্ত তুলাখণ্ডের কাছাকাছিও এই ধোঁয়াটার সৃষ্টি করতে পারত, কিন্তু দেখা যাচ্ছে না। হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত তুলাখণ্ডের কাছাকাছি এই সাদা ধোঁয়াটির সৃষ্টি করেছে। কিন্তু প্রশ্ন হলো কেন? কারণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সিক্ত তুলাখণ্ড থেকে অ্যামোনিয়া, আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত তুলাখণ্ড থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এরা বিক্রিয়া করে, অর্থাৎ গ্যাসীয় মাধ্যমে এই অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের যেই ব্যাপন, এই ব্যাপনটি হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত তুলাখণ্ডের ঠিক কাছাকাছি ঘটল কেন? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সিক্ত তুলাখণ্ডের কাছাকাছি ঘটেনি কেন? এই বিষয়টি নির্ভর করবে যে পদার্থের ব্যাপন ঘটবে সেই পদার্থের আণবিক ভরের উপর। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সিক্ত তুলাখণ্ড থেকে যখন অ্যামোনিয়া এসে রাসায়নিক বিক্রিয়া করবে তখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর পাওয়া যায় 17, আণবিক ভর 17। অপরদিকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর হলো 36.5। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর অবশ্যই
অ্যামোনিয়ার আণবিক ভর থেকে অনেক বেশি, তাহলে যে পদার্থের আণবিক ভর বেশি সেই পদার্থের ব্যাপন হার কম। অর্থাৎ পদার্থের আণবিক ভর যদি বেশি হয় এই পদার্থটা ব্যাপন হার বা ব্যাপন ঘটাতে অনেক সময় লাগবে, অর্থাৎ ব্যাপনের হার এই পদার্থের কম। অপরদিকে যে পদার্থের আণবিক ভর কম সেই পদার্থের ব্যাপনের হার বেশি। তাহলে দেখতে পাচ্ছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে অ্যামোনিয়ার আণবিক ভর হলো 17 আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর হলো 36.5। সেই হিসাবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের অ্যামোনিয়ার আণবিক ভর 17 কম বলে এটার ব্যাপন হার সবচেয়ে বেশি, অর্থাৎ দ্রুত ছড়িয়ে পড়ছে, যার কারণে এখান থেকে অ্যামোনিয়া দ্রুত ছড়িয়ে এখানে এসে দুয়ার সৃষ্টি করেছে। অপরদিকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর বেশি হওয়ায় দ্রুত ব্যাপন প্রক্রিয়া ঘটতে পারেনি, যার কারণে রাসায়নিক বিক্রিয়াটি ঠিক মাঝামাঝিতে না ঘটে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত তুলাখণ্ডের ঠিক কাছাকাছি এসে ঘটেছে। এই চিত্রটার উপর তোমাদের অনেক সময় সৃজনশীল প্রশ্ন করা হয়। এরকম একটা চিত্র দিয়ে বলা হবে ব্যাপন কি, তারপরে ব্যাপনের হার কিসের উপর নির্ভর করে থাকে। উদ্দীপকে উল্লেখিত অ্যামোনিয়াম হাইড্রোজেন ক্লোরাইডের সাদা দুয়াটি কাঁচ নলের ঠিক মাঝামাঝি ঘটেনি কেন, অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সিক্ত তুলাখণ্ডের কাছাকাছি ঘটেনি কেন, বা হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত তুলাখণ্ডের কাছাকাছি ঘটেছে কেন। আমরা একটাই উত্তর দিব যে আণবিক ভরের ভিন্নতার কারণে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কম, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর বেশি। আমরা জানি যে পদার্থের আণবিক ভর কম সেই পদার্থের ব্যাপন হার বেশি, যে পদার্থের আণবিক ভর বেশি সেই পদার্থের ব্যাপন হার কম। তাই অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা দুয়াটি ঠিক মাঝামাঝি না ঘটে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সিক্ত তুলাখণ্ড থেকে অনেক দূরে এসে সাদা দুয়াটি সৃষ্টি করেছে। কেমন বন্ধুরা? এবার আসা যাক নিঃসরণ কি। আমরা বলেছিলাম যে নিঃসরণ সর্বশেষে আসবো। নিঃসরণ কি? নিঃসরণ ইংরেজিতে বলা হয় এফিউশন, ব্যাপনের ক্ষেত্রে বলেছিলাম ডিফিউশন, আর নিঃসরণের ক্ষেত্রে হবে এফিউশন, EFFUSION, এফিউশন। তো এফিউশন কি? এফিউশন হবে একমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, কঠিন পদার্থের ক্ষেত্রে নয়, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কিভাবে নিঃসরণ ঘটে থাকে? তুমি দেখবে, তুমি যখন একটা বেলুন ফুলিয়ে বেলুনের ভিতর বাতাস ঢুকিয়ে দিয়েছো, গ্যাসীয় পদার্থ, বেলুনের মুখটি বন্ধ করে দিয়েছো, কিছুক্ষণ পর বেলুনের উপর একটি কস্টেপ লাগিয়ে সেই কস্টেপের উপর তুমি সুই দিয়ে বা কোনো কিছু দিয়ে যখন ছোট্ট করে ছিদ্র করো, তাহলে দেখা যাবে বেলুন থেকে বেলুনের ভিতরে যে গ্যাসীয় পদার্থ ছিল বাতাস, সেটা খুব দ্রুত গতিতে ছিদ্র পথ দিয়ে বের হয়ে যাচ্ছে, তাই না বন্ধুরা? ছোটোবেলা আমরা বেলুন নিয়ে যখন অনেক খেলেছিলাম তখন আমরা নিঃসরণ পড়িনি, কিন্তু আমরা এরকম ঘটনা দেখেছি, তাই না? এখন প্রশ্ন হলো, এই যে সরু ছিদ্র পথে গ্যাসীয় পদার্থ বেরিয়ে আসা, কোথায় থেকে বেরিয়ে আসছে? বেলুন থেকে। কেন বেরিয়ে আসছে? বেলুনের ভিতরে চাপের পরিমাণ খুব বেশি ছিল, অপরদিকে বেলুনের বাইরে চাপের পরিমাণ খুব কম ছিল। তাহলে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে প্রবাহিত হয়েছে গ্যাসীয় পদার্থ। সুতরাং এখানেও একটি ঘটনা ঘটেছে, এটাও এক ধরনের ব্যাপন, তবে এখানে নিঃসরণ, ব্যাপনের একটা বিপরীত প্রক্রিয়া, নিঃসরণ। এখন প্রশ্ন হলো, এই বেলুনের মধ্যে কস্টেপ লাগিয়ে ছিদ্র করলাম কেন? সরাসরি সুই দিয়ে তো ছিদ্র করতে পারতাম। যদি সরাসরি সুই দিয়ে ছিদ্র করতাম তাহলে বেলুনটি
হঠাৎ করে ফুটে যেত, আমরা বুঝতে পারতাম না যে গ্যাসীয় পদার্থ সরু ছিদ্রপথ থেকে বের হচ্ছে। তাহলে নিঃসরণের সংজ্ঞাটা আমরা কি দিব? আমরা দিব যে সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাসীয় পদার্থ নিম্ন চাপের স্থানে যেই সজোরে বেরিয়ে আসে, সেই সজোরে বেরিয়ে আসাকে বলা হবে নিঃসরণ। কি বললাম? যে সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে গ্যাসীয় পদার্থ সজোরে বেরিয়ে আসাকে বলা হবে নিঃসরণ। তোমরা সিএনজি বা গাড়িতে দেখবে, সিএনজি চালিত গাড়িগুলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস হিসাবে মিথেন গ্যাসকে অতি উচ্চ চাপে সিলিন্ডারের ভিতরে ঢুকানো হয় এবং সেই সিলিন্ডারকে গাড়িতে যখন ব্যবহার করা হয় তখন সেই সিলিন্ডারের সরু ছিদ্র পথ দিয়ে গাড়ির ইঞ্জিনের মধ্যে ঢুকতে থাকে। এটাই হলো এক ধরনের নিঃসরণ। অপরদিকে আমাদের বাসাবাড়িতে দেখবে সিলিন্ডার গ্যাস যারা ব্যবহার করছো, ওই সিলিন্ডারের মধ্যেও প্রোপেন এবং বিউটেন নামক প্রাকৃতিক গ্যাস, তরল গ্যাস অতি প্রেসার দিয়ে তাদেরকে সংকুচিত করে সিলিন্ডারের ভিতরে ঢুকানো হয় এবং সেই সিলিন্ডারগুলো যখন আমাদের গ্যাসের চুলায় পাইপ দিয়ে ছাড়া হয় তখন সিলিন্ডার থেকে সরু ছিদ্রপথে অতি জোরে এই গ্যাসগুলো বের হয়ে আসে। সুতরাং এটাই হলো নিঃসরণ। প্রশ্ন হলো তাহলে ব্যাপন এবং নিঃসরণ মূলত একই ঘটনা, তবে এখানে একটু পার্থক্য আছে। পার্থক্য হলো কি? ব্যাপনের ক্ষেত্রে কিন্তু চাপের কোনো প্রভাব নেই, শুধুমাত্র তাপ দিলেও ব্যাপন ঘটবে, না দিলেও ব্যাপন ঘটবে, তবে তাপ দিলে ব্যাপনের হারটা বেশি হবে, অতি দ্রুত ঘটবে। কিন্তু নিঃসরণের ক্ষেত্রে দেখো চাপের একটা প্রভাব আছে, চাপ ছাড়া নিঃসরণ হবে না। সেটাই বলা হয়েছে, ব্যাপনের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে চাপের একটা বিরাট প্রভাব আছে। ব্যাপনের ক্ষেত্রে ঘটতে পারে কঠিন, তরল কিংবা বায়বীয় পদার্থের জন্য। কঠিন পদার্থের, তরল পদার্থের কিংবা বায়বীয় পদার্থের ব্যাপন ঘটতে পারে। আমরা ইতিপূর্বে 3টি উদাহরণের মাধ্যমে কঠিন পদার্থের ব্যাপন, তরল পদার্থের ব্যাপন এবং গ্যাসীয় পদার্থের ব্যাপনের ব্যাপক আলোকপাত করেছিলাম। কিন্তু নিঃসরণের ক্ষেত্রে কঠিন পদার্থের নিঃসরণ ঘটবে না, তরল পদার্থের নিঃসরণ ঘটে না বললেই চলে এবং হলেও খুবই অল্প, কিন্তু গ্যাসীয় পদার্থের নিঃসরণ ঘটে থাকে। তো সুতরাং নিঃসরণ হলো এক ধরনের ব্যাপন প্রক্রিয়া, তবে এই ক্ষেত্রে চাপের প্রভাব রয়েছে। ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নেই। নিঃসরণ শুধুমাত্র গ্যাসীয় পদার্থের বেলায় ঘটে থাকে, আর ব্যাপন কঠিন, তরল কিংবা গ্যাসীয় সব ধরনের পদার্থের ক্ষেত্রেই ঘটে থাকে। এখান থেকে তোমাদের একটা ছোট্ট প্রশ্ন করতে পারে, ব্যাপন এবং নিঃসরণের মধ্যে মূলত পার্থক্য কোথায়? আমরা বলবো গ্যাসের একটা চাপের প্রভাব, আর একটা বলবো যে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে ব্যাপন ঘটতে পারে, কিন্তু নিঃসরণ শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেই ঘটে থাকবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই থাকবে। আজকের পাঠ থেকে আমরা যে বিষয়গুলো শিক্ষণফল হিসাবে শিখলাম তা হলো পদার্থের ভৌত অবস্থার ধারণা আমরা লাভ করলাম, আমরা কণার গতিতত্ত্ব সম্পর্কে ব্যাখ্যা করতে পারলাম, কণার গতিতত্ত্বের সাহায্যে ব্যাপন এবং নিঃসরণ কিভাবে সংঘটিত হয় সেটি দেখালাম, এবং 3টি মাধ্যমে ব্যাপন কিভাবে সংঘটিত হয়, অর্থাৎ তরল মাধ্যমে কঠিন পদার্থের ব্যাপন দেখালাম, তরল মাধ্যমে তরল পদার্থের ব্যাপন দেখালাম, এবং গ্যাসীয় মাধ্যমে গ্যাসীয় পদার্থের ব্যাপন আমরা দেখালাম। সর্বশেষে যে একটা বিষয় কথা বলবো সেটা হলো এই যে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থ, এই পদার্থগুলোর অনেক সময় দেখা যায় তার সাধারণ অবস্থা থেকে যখন উচ্চ তাপে বা নিম্ন চাপে নেওয়া হয় তখন তার সাধারণ অবস্থায় কঠিন থেকে তরলে,
তরল থেকে বাষ্পে পরিণত হয়। তুমি লক্ষ্য করলে দেখবে বরফকে তুমি যখন একটু তাপ দাও সেটা গলে তরল পদার্থে পরিণত হয়, আবার তরলকে তুমি যখন আরও তাপ দিতে থাকো তখন সেটা বাষ্পে পরিণত হয়। অর্থাৎ কোনো পদার্থকে তার সাধারণ অবস্থা থেকে অপেক্ষাকৃত উচ্চ তাপে বা উচ্চ তাপীয় অবস্থায় রাখলে তার অবস্থার পরিবর্তন হচ্ছে, কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্পীয়। ঠিক উল্টো দিকে তুমি যদি করো যে বাষ্পীয় পদার্থকে তুমি যদি শীতল করো, তাপ কমিয়ে আনো, তাহলে দেখা যাবে তরলে পরিণত হবে। তরল পদার্থকে তুমি যখন তাপ কমিয়ে দিবা, আস্তে আস্তে ঠান্ডা করতে থাকবা, তাহলে কঠিন পদার্থে পরিণত হবে। এভাবে কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্পে, কিংবা বাষ্প থেকে তরল, তরল থেকে কঠিনে রূপান্তরের যে অবস্থা, এই অবস্থাটাকে বলা হবে পদার্থের অবস্থান্তর বা ট্রানজিশন অফ ম্যাটার। ঠিক আছে? তো আজ এ পর্যন্তই। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সহায়তা নিবে, বাসায় বারবার চর্চা করবে এই বিষয়গুলো নিয়ে। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা অনেকটা ধারণা লাভ করেছো। পরবর্তী পর্যায়ে এই অধ্যায়ের দ্বিতীয় পাঠে এসে আমরা পদার্থের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কী, গলনাঙ্কের রেখা বা স্ফুটনাঙ্কের রেখা নিয়ে আমরা আলোকপাত করতে যাব। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।